প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হোক। আপনি যে স্বয়ং আরজিকর হসপিটালের আন্দোলনে, ছাত্র আন্দোলনে নিজে সশরীরে উপস্থিত থেকে তাদের আন্দোলনকে উদ্বুদ্ধ করার জন্য, আরও বেশি জোরালো করার জন্য যে তীব্র প্রতিবাদী ভাষণ, বক্তব্য সেখানে রেখেছিলেন, তো সেটা আমরা ইউটিউবে রিলিজ করেছি এবং সেখানে কিছু কমেন্ট এসছে। তার মধ্যে থেকে আপনার একজন ভক্ত বা ফলোয়ার, নাম গোপাল মুখার্জি, তো তিনি একটি কমেন্ট করেছেন। সেই কমেন্টটি আমরা শুধু উদ্ধৃত করে দিচ্ছি, ঠিক আছে? তিনি লিখেছেন, প্রণাম প্রণাম প্রণাম, অন্তরের শ্রদ্ধা বেরিয়ে এলো, এই তো প্রকৃত সাধু, পিঠ বাঁচিয়ে থাকা কোনো মানুষ নয়। কোথায় গেল রামকৃষ্ণ মিশন? নাকি পুজোর আগে, একটু খারাপ কথা বলেছেন যদিও, আমি বলছি সেটা, নাকি পুজোর আগে মমতার পায়ে তেল দিতে ব্যস্ত? মাকে পুজো করবে আর মমতাকে প্রশ্রয় দেবে? এই সাধুই প্রকৃত কল্যাণকামী, ভুল লুণ্ঠিত প্রণাম। তো তিনি এই প্রশ্নটি করেছেন। তো এই কমেন্টের সাপেক্ষে আমাদের একটি প্রশ্ন আপনার কাছে, যেই রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং এছাড়া অন্যান্য যে সংঘগুলো রয়েছে, তাদের সাধু সন্ন্যাসী বা স্বামীজি মহারাজ যারা রয়েছেন, তাদের কি এখন এই আন্দোলনে যোগদান করা উচিত? এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। যে কোনো মঠ, মিশন, ব্যক্তি, সম্প্রদায়, জাতি, বর্ণ, ধর্ম, প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। কে কোন জায়গায় যাবে, কে কোন জায়গায় যাবে না, কে মঠে থাকবে, কে মাঠে নামবে। কেউ কেউ তো আমাকে এরকম বলেছেন যে শুধু ডায়লগ দিলে চলবে না, মাঠে নামতে হবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, এগুলো তো তাদের ব্যক্তিগত ব্যাপার। আর আশ্রম মঠের কিছু ডিসিপ্লিন আছে, সেই সব ডিসিপ্লিনগুলো মানতে হয়। একটা সার্বজনীন ব্যাপারও থাকে, সাংগঠনিক ব্যাপার থাকে, সেখানে অনেক সময় অনেক সমস্যা হতে পারে, প্রবলেম হতে পারে। এবং সরাসরি রামকৃষ্ণ মিশন যতটুকু জানা যায় যে তারা রাজনীতির সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়, ঠিক আছে? এবার ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল আরজিকর হসপিটালকে কেন্দ্রায়িত করে যে মেয়েটি নারকীয়ভাবে অত্যাচারিত হয়েছে, ধর্ষিত হয়েছে, সে ঘটনাটি কোনো রাজনৈতিক ব্যাপার নয়। এ ঘটনাটি হচ্ছে সামাজিক, এ ঘটনাটি হচ্ছে মানবিক, এ ঘটনাটা হচ্ছে প্রেমাত্মিক, এ ঘটনাটি হচ্ছে পারস্পরিক, এ ঘটনাটি হচ্ছে অক্সিজেনের সাথে সম্পর্ক, এ ঘটনাটি হচ্ছে আমার বা তার বা সবার একে অপরের সঙ্গে রক্তের সম্পর্ক, এ ঘটনাটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, অর্থাৎ আত্মিকতার সম্পর্ক, অর্থাৎ আমরা বাংলা পরিভাষায় যেটা বলি আত্মীয়। এর পরে সর্বোপরি যে জিনিসটি হচ্ছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ওগো মানুষ শোনো ভাই, চণ্ডীদাসের গীতিপয়ারে, তার সাহিত্যে, তার দর্শনে এই বিখ্যাত জীবনী কথা উঠে এসেছে। ইহার থেকে আরও উৎকৃষ্ট চূড়ান্ত কথা হচ্ছে তন্ত্র, আগম, নিগম, বেদ, বেদান্ত, ব্রহ্মবাদ, ঠিক আছে? পৌরাণিক তত্ত্ব, যেখানেই যাই না কেন সেখানেই উদ্ধৃত আছে। সেটা কি? কুমারী যোগিনাং সাক্ষাৎ কুমারী সর্বদেবতা, ভূ ভুবা মূর্তিকা সাধিকা চ প্রপূজিতা, ইয়াত্র নারীজস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। যেখানে নারীরা পূজিতা হয় সেখানে দেবতারা আনন্দ করেন, অর্থাৎ দেবতারা পর্যন্ত নারীদেরকে পুজো করার কথা বলেছেন। আমরা যদি শক্তি সঙ্গম তন্ত্রশাস্ত্র দেখি, সেখানে বলছে নারী ত্রৈলোক্য জননী, ঠিক আছে? এই যে নারীকে ত্রৈলোক্য জননী বলেছে, তন্ত্রশাস্ত্র তাকে বলছে, ভগবান শিবশঙ্কর বলছেন কুমারী যোগিনাং সাক্ষাৎ, কুমারী সাক্ষাৎ যোগিনী। কুমারী হচ্ছে সর্বদেবতা। এখন আমি ঘরে বসে কুমারী পূজা করলাম, আর বাইরে যত কুমারী নারী আছে অত্যাচারিত, বা তাদের সিকিউরিটি বা তাদের ব্যক্তি স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমি সন্ন্যাসী হিসেবে রাখবো না, এটা ঠিক না। এই জন্যে স্বামী বিবেকানন্দের পরিভাষায় বলবো, স্বামী বিবেকানন্দ হয়তো কোথাও কোথাও দার্শনিকরা বলছেন, মানে রামকৃষ্ণ মিশনের স্বামীজি বা
সাধুসন্তরা বলছেন যে স্বামীজি কোনো রাজনৈতিক বিষয়টাকে প্রশ্রয় দিতেন না বা এর সাথে অ্যাটাচমেন্টটা পছন্দ করতেন না। কিন্তু সেই স্বামীজি বলেছিলেন যে সন্ন্যাসীর হৃদয়ে অপরের কল্যাণ স্পৃহা নেই, সে সন্ন্যাসী নয়, সে পশু মাত্র। এই বাক্যটি রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে নয়, এটা একটা সার্বজনীন কথা এবং এই কথাটির অনেক গভীরতা রয়েছে। কিন্তু রামকৃষ্ণ মিশন বা অন্য মঠ মিশন এরা তো জগৎ কল্যাণের জন্য কাজ করছে, এরা মানুষের সেবা করছে, দুর্ভিক্ষ দুর্যোগ দুর্ঘটনার সময় তাহারা সাহায্য করছেন তো অপরের কল্যাণ স্পৃহার জন্যে। অপরের কল্যাণ স্পৃহা রয়েছে, তারা ছুটে যাচ্ছে। কিন্তু এই ঘটনার জন্যে তারা এখানে আসবে কি না আসবে, মঠে থাকবে না মাঠে যাবে বা আন্দোলন করবে, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ রামকৃষ্ণ মিশন তো আমার মিশন নয়, আমি তাকে চালাই না। সুতরাং আমি একটা মতাদর্শন দেব আর সেটা তারা মানবে, আর সেটা অনধিকার চর্চা হতে পারে, কিন্তু আমি ফ্রম দ্য হোলি একজন মানবিক মূল্যবোধের জায়গা থেকে আমার এটা মনে হয়েছে যে আমার মনে হয় যে সমগ্র মঠ মিশন, নট অনলি রামকৃষ্ণ মিশন, সমগ্র মঠ মিশন ধর্ম বর্ণ নির্বিশেষে শিল্প সাহিত্য সমস্ত ক্ষেত্রে যারা রয়েছে, আজকে বলিউড থেকে আজকে শিল্প সমাজ, শিল্পী সমাজ, বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী বলা হয়, যাই হোক, বুদ্ধিজীবী সমাজ, ছাত্র সমাজ, নারী সমাজ, সাধারণ জনগণ সবাই কিন্তু আজকে বিদ্রোহ ঘোষণা করেছে। এক প্রকার বিদ্রোহ বললে ভুল হয় না, হ্যাঁ, আন্দোলন শুরু করেছে এবং তারা ন্যায্য অধিকার চাইছে, সবাই ক্ষেপে গেছে। ঠিক আছে, এই দিল্লিতে তো বঙ্গভবন দখলের বা তার প্রতি অ্যাটাক করেছে, এরকম আন্দোলনের ব্যাপারটাও সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে। সুতরাং আজকের সবাই কিন্তু এই পথে নেমেছে সঠিক বিচার পাওয়ার জন্যে। ঠিক আছে, এবং কোথাও অধিকাংশ ক্ষেত্রে দাবি তুলেছে যে রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী তথা চিফ মিনিস্টার তিনি ভূমিকা রাখা সত্ত্বেও সেখানে দিনের পর দিন একটার পর একটা এই অকারেন্স, এই ব্যাড অ্যাক্সিডেন্ট ঘটেই চলেছে, দুর্ঘটনা ঘটেই চলেছে। সুতরাং নিরাপত্তাহীন, আর যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার সঠিক বিচার এখনও পাওয়া যায়নি, এখনও সম্পূর্ণ তদন্ত শেষ হয়নি। সুতরাং সেখানে দাঁড়িয়ে যে ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি, সেই কারণেই কিন্তু সাধারণ জনগণও ম্যাক্সিমাম ক্ষেত্রে দাবি তুলেছেন এই স্বাস্থ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টারের পদত্যাগ চাই। ঠিক আছে, তার পতন চাই, এরকম কিন্তু আহ্বান জানিয়েছেন। সেই সূত্রে আজকের সাধারণ মানুষ বুঝতে পেরেছে, আমার মনে হয় সেই মেয়েটির জন্যে, সে একজন কুমারী ছিল, সে আমাদের মা ছিল, সে আমাদের জগন্মাতা স্বরূপ যোগিনী ছিল। আমিও যতটুকু ওকে স্টাডি করেছি বা দেখেছি বা দেখার আগের থেকে, মানে পিকচার প্রিন্ট দেখার আগের থেকে আমার অনুভূতিতে এসেছে মেয়েটি অত্যন্ত পবিত্র ছিল, সতী বললে ভুল হবে না। সুতরাং সতী মায়ের বলিদান হয়েছে, সতী মা চলে গেছে, তাকে হত্যা করা হয়েছে। ভগবান শিবশঙ্কর সতী মায়ের প্রাণত্যাগের কারণে তিনি বিশ্ব সংসারকে প্রলয় এনে দিয়েছিলেন, ধ্বংসাত্মক তাণ্ডব নৃত্য নেচেছিলেন। ঠিক আছে, সমস্ত সৃষ্টি একটা বিধ্বংসী অবস্থার ভেতরে চলে গেছিল, তাকে থামানো যাচ্ছিল না। একটা পর্যায়ে তিনি ব্রহ্ম নির্বিকল্প সমাধির ভেতরে প্রবেশ করেন, চূড়ান্ত পর্যায়ে তিনি সমাহিত হন একমাত্র সতীর, ভগবতী রাজকুমারী সতী দেবীর কারণে। সুতরাং এখানে সেই সতীর স্বরূপিণী এই কুমারী সাক্ষাৎ যোগিনী চলে গেছে। সুতরাং আমার মনে হয় শুধু মন্দির আর মঠে, চূড়াদারি মঠ এবং মন্দিরে বসে ওই কুমারী পুজো করলাম, ঠিক আছে, আর বাইরে নারীরা অত্যাচারিত হচ্ছে তার জন্য সরাসরি কোনো ভূমিকা রাখলাম না, এটা আমার মনে হয় একটা বিতর্কিত একটা বিষয় থেকেই যায়। সবথেকে বড় কুমারী পূজা আমার মনে হয় এটাই হবে, যারা দলিতা, যারা পতিতা, তাদেরকে একটা সঠিক রাস্তায় নিয়ে আসা, তাদেরকে সুন্দরভাবে পবিত্র রাস্তার ভেতরে রাখা এবং সামাজিক, মানবিক বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে আমাদের সহযোগিতা প্রদান করা, এটাই হবে সবথেকে বড় কুমারী পূজা।
ঠিক আছে, তথাকথিত কুমারী পূজা তো শাস্ত্রে আছেই, সেটা করতে কেউ নিষেধ করছে না। এই জন্যে যে বক্তব্য রেখেছেন যে রামকৃষ্ণ মিশন কোথায়, এইভাবে আমরা বলবো না। আপনি যেভাবে হিট করেছেন দাবি করতে পারেন, কিন্তু কখনো ইনসাল্ট করবেন না। যারা আসবে না তাদের ব্যাপারটা তো আসবেই না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সত্যি খারাপ লাগে আজকের দিনে যারা এই মেয়েটির ব্যথা ব্যতীত হয়ে আসছে না, রাস্তায় নামছে না, এবং যারা ঘরে বসে হাসছেন, খেলছেন, টিভি দেখছেন, হ্যাঁ, অনেক ধরনের কৌতুক করছেন, অনেক ধরনের উপহাস করছেন, এবং রাজনৈতিক প্রেক্ষাপটে গিয়ে বিরোধী দল হিসেবে তারা এই আন্দোলনের সহযোগিতা করছেন না, এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। এর থেকে আর বিধ্বংসী নৃশংসতা আর স্বার্থপরতা কিছু হতে পারে না। সুতরাং আমার মনে হয় সমগ্র মঠ মিশন আশ্রম মঠের আজকের সমস্ত সাধুসন্ত কয়েক লক্ষ, প্রায় কোটি ঊর্ধ্ব হবে ভারতবর্ষে সাধুসন্ত আছে। এই ঘটনাকে কেন্দ্রায়িত করে কুমারীকে জগন্মাতার অপমান হয়েছে, সেটাকে নিয়েই, সেই ভাবনাকে নিয়েই এই আন্দোলনে নামতে হবে। এটা তাহলে সাধু সন্ন্যাসীদের জন্যে, আশ্রম মঠবাসীদের জন্যে সেটা কি হবে? সাধনা হবে। এটা একটা সাধনা। আমি গিয়েছিলাম, এটা বড় কথা নয়, ঠিক আছে। আমার প্রাণটা কতটুকু বলিদান প্রাপ্ত হয়েছে তার জন্যে, কতটুকু স্যাক্রিফাইসড হয়েছে, কতটুকু আমি নিজেকে ডোনেট করতে পেরেছি, আমি কতটুকু নিজেকে স্যাক্রিফাইস করতে পেরেছি, আমার কতটুকু রিনাউন্সিয়েশন আছে, এবং আমি কতটুকু অশ্রু নির্গমন করছি। আমি এখন হাসতে পারছি না, এখানে অনেকেই হাসে, আমি হাসতে পারি না। ঘটনাটি বারবার হৃদয়ের ভেতরে তো সে বাসা বেঁধেই বসে রয়েছে। মেয়েটি হৃদয়ের ভেতরে ক্রন্দন করছে, আমি বাইরে কি করে হাসবো? যারা আমরা হাসছি, সত্যি এটা মর্মান্তিক, একেবারে নরপিশাচের মতো মানসিকতা আমাদের। আমরা সত্যি মানবিক হয়েও পাশবিক হয়ে গেছে, মানে মানুষ হয়ে পাশবিক, ঠিক আছে। পশু আজকে মানবিক আর মানুষ আজকে পাশবিক। যাই হোক, যে ঘটনাটি ঘটেছে, তো সবার প্রতি আহ্বান যে দল মত নির্বিশেষে, দলীয়, নির্দলীয়, বিদলীয়, যাই হোক না কেন, এই প্রকৃত এই ঘটনার বিচার হোক, সে সত্য উদ্ঘাটিত হোক, এবং সে মেয়েটি সঠিকভাবে বিচার পাক, এবং আগামীতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। অবশ্যই সেই প্রার্থনা রেখেই আমরা এই আন্দোলনে প্রত্যেকে যোগদান করব, যতক্ষণ না পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বতন্ত্রতা এবং পূর্ণ নারীর মর্যাদা রক্ষা না করতে পারছি, এবং সাক্ষাৎ যোগিনী যারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে আমরা রক্ষা না করতে পারছি, ততক্ষণ আমার মনে হয় পূজা পাঠ, মঠ মিশন আদি এসব বাতুলতা মাত্র। তাহলে আমাদের পরবর্তী আর একটা কমেন্টের দিকে একটু এগোতে চাইছি মহারাজ। পূর্বের যে কমেন্টটা, তারই সূত্র ধরে পরবর্তী কমেন্টটা আমরা বলছি। তিনি বলেছেন, নাম যদিও এখানে উল্লেখ করা নেই তাই বলতে পারছি না, তিনি বলেছেন, ভারতের সকল সনাতনী হিন্দু সাধু, সন্ন্যাসী, মহারাজজি, স্বামীজি, সকল সনাতনী সংঘের উচিত বাংলার রাজনীতিতে অংশগ্রহণ করা। স্বামীজিকে দূর থেকেই ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। তো এই যে তিনি বলেছেন সবার উচিত বাংলার রাজনীতিতে অংশগ্রহণ করা, এটা কি সঠিক? না, এটা অ্যাপ্রোপ্রিয়েট হলো না। রাজনীতিতে প্রবেশ করবে না সাধুরা, কিন্তু রাজনৈতিক অবস্থা, পরিস্থিতির উপরে ইন্টারফেয়ার করতে পারে, এবং তারা মতদর্শন দিতে পারে, এবং ব্রহ্ম ঋষি, সন্ন্যাসী, যোগী, সাধকদের পরামর্শ অনুসারে রাজনৈতিক পরিকাঠামো তথা রাজ্য তথা স্টেট বা রাষ্ট্র পরিচালিত হওয়াটা আবশ্যক। ভারতীয় সনাতন রীতিতে আমরা যদি রামায়ণের যুগ দেখি, মহাভারতের যুগ দেখি, সেখানে কৃষ্ণ রাজা থাকলেও, সেখানে রামচন্দ্র রাজা থাকলেও, সেখানে ভরতের রাজা থাকলেও, ভারতবর্ষে যিনি ভরত রাজা ছিলেন, অর্থাৎ ভরতের নামাঙ্কিত ভরতের নামানুসারে ভারতবর্ষে এসে, সেখানেও কিন্তু ব্রহ্ম ঋষিদের, যোগীদের পরামর্শ অনুসারে এই দেশ শাসিত হতো, ভারতবর্ষ শাসিত হতো, এবং রাজা সেইভাবেই শাসন করতেন। অর্থাৎ একজন সুদক্ষ ব্রহ্ম ঋষি, অর্থাৎ ব্রাহ্মণের পরামর্শ অনুসারে, এটা শাস্ত্রে উল্লেখ আছে। সেই সূত্রে সাধু সন্ত বা সন্ন্যাসী বা যোগী বা ঋষি, ব্রহ্ম ঋষিরা এইভাবে তারা যুক্ত থাকতে পারে। কিন্তু আপনি যেভাবে অ্যাপিল করছেন রাজনীতিতে প্রবেশ করা উচিত, সেটা ঠিক নয়। এখন যে ঘটনাটি ওয়েস্ট বেঙ্গলে আরজিকরকে কেন্দ্রায়িত করে ঘটেছে, এটা কোনো রাজনৈতিক রূপরেখা তৈরি করবার চেষ্টা কেউ করবেন না। এটা হচ্ছে আমাদের মানবিকতার সংগ্রাম, এটা হচ্ছে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার সংগ্রাম, এটা হচ্ছে নারীর মর্যাদাটাকে রক্ষা করার সংগ্রাম, এবং এটা হচ্ছে সতীদাহ হয়েছে, সেই সতীদাহের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন,
রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সমগ্র তৎকালীন সময়ে যে সমস্ত বড় বড় বিদ্বান ব্যক্তি ছিলেন, যারা ঋষি ছিলেন, সাধক ছিলেন, তারা যুদ্ধ করেছিলেন। তারপরে আস্তে 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 সতীদাহ প্রথা আদি থেকে শুরু করে উঠে যায়। তারপরে বিধবা বিবাহ প্রচলিত হয়। আজকে আমরা জীবন্ত দেখতে পাচ্ছি। তখন হয়তো স্বামী মারা গেছে, যে কোনোভাবে ব্রাহ্মণ্য সমাজ তাদেরকে আগুনের চিতায় পুড়িয়ে দিত। কিন্তু এখন দেখছি বলাৎকারে তার শরীর ক্ষত বিক্ষত করে দিয়ে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, সেই সতীদাহ কিন্তু এখনও প্রকাশ্যে এই একবিংশ শতাব্দীতে প্রকট। সুতরাং আজকের যে সংগ্রাম, সেটা রাজনৈতিক কোনো সংগ্রামের জন্য কোনো সাধুসন্ত আসবে না। সাধুসন্ত আসবে সাধনাকে কেন্দ্রায়িত করে, নারী তথা মাতৃসত্তার পদমর্যাদা স্খলিত হয়েছে সেটাকে রক্ষা করবার জন্যে, অর্থাৎ সাধনার জন্যে। এই সমগ্র জগতে আমাদের ভারতবর্ষে যে মাতৃশক্তি রয়েছে, নারী শক্তি রয়েছে, সেটা সত্যি সন্ন্যাসী এবং সাধকদের সাধনার বিষয়বস্তু, বারবারই তা বলা হয়েছে। সুতরাং সেই সূত্রে সাধু সন্ত সন্ন্যাসী তারা এখানে এই অবস্থিতির ভেতরে আসবে, কোনো রাজনৈতিক স্থিতির ভেতরে আসবে না। রাজনৈতিক যে পরিকাঠামো বর্তমান, এই রাজনৈতিক পরিকাঠামোর ভেতরে আসবে না। তারা সুদক্ষ যে ব্রহ্মঋষি বিশ্বামিত্র, ব্রহ্মঋষি বশিষ্ঠদেব, তারা যে রাজনৈতিক পরিকাঠামো তৈরি করেছিলেন, তার জন্য একজন সুদক্ষ একজন রাজা প্রয়োজন। যেমন রামচন্দ্র, যেমন রাজা কৃষ্ণচন্দ্র, যারা এরকম রাজা ছিলেন, সেই রকম রাজা কোথায়? তার ব্রাহ্মণত্ব কোথায়? তার সাধনা কোথায়? আর সেই রাজা এসে ব্রহ্ম ঋষিদের পরামর্শ নেবেন, সেসব কোথায়? তবে সাধুসন্তরা অবশ্যই রাজনৈতিক প্রেক্ষাপটে ইন্টারফেয়ার করবার ক্ষমতা রাখে, বা এই ধরনের কিন্তু ফিলোসফিক্যাল শাস্ত্রীয় তত্ত্ব আছে, আমরা দেখাতে পারি। সুতরাং কিন্তু এইভাবে বলা যাবে না যে সাধুসন্তদের রাজনীতিতে প্রবেশ করা দরকার। আপনি যে গন্ধের থেকে বলেছেন, আমি সেই গন্ধের কথা বলবো না, আমি পরমানন্দের কথাই বলবো। আর যদি ভালোভাবে বলে থাকেন তাহলে বেটার, আপনার কথা ঠিক আছে। কিন্তু আজকের যে ঘটনাকে কেন্দ্রায়িত করে ঘটছে, সেটার সঙ্গে রাজনৈতিকতার কোনো সম্পর্ক নেই। আর সেটাকে কেন্দ্রায়িত করে সাধুরা আসবে, এসো গৈরিক পতাকা উড়াও, আমরা হিন্দু সংগঠন, সনাতনী সংগঠন, আমরা অমুক দল করি তমুক দল করি। আজকে কোনো দল নেই। আমি তো ব্যক্তিগতভাবে কোনো দলের কথাই বলবোই না, এখানে সমগ্র দলের প্রবলেম আছে। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এটাকে ফোর্স করে, তাহলে কোন জায়গায় যেতে পারে কল্পনা আছে? ওয়েদিন 24 ঘন্টা, 72 ঘন্টার ভেতরে সমগ্র নথি তথি প্রমাণপত্র সব কিছু এসে যাবে। কোথায়? নাকামো হচ্ছে, রাজনৈতিক খেলা চলছে। এর কাছের গুটিকা তার কাছে যাচ্ছে, ও গড়িয়ে দিচ্ছে, এর কাছে চলে আসছে। ছোটোবেলায় আমরা গুলি খেলতাম, সেই গুলি খেলা চলছে। এক অদ্ভুত ব্যাপার, ছোট্ট একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে ফেলে দাও, আবার ওই গর্তের থেকে নিয়ে আবার বাইরে ছুড়ে দাও, এর কাছে দাও, ওর কাছে দাও। কে মুচি হবে, মানে কে ধরা খাবে, কে চোর হবে, ব্যাপারটা এরকমই ছিল। তো এখন সেই জিনিসটা এখন চলছে। আদৌ কিন্তু খেলা শেষে কেউ চোর থাকে না, যে ছিল সেই রয়েছে। অথচ খেলা চলছিল, এর কাছে যাচ্ছে গুলি, ওর কাছে যাচ্ছে গুলি। আসল সত্য কিন্তু এইভাবে গড়াগড়ি খাচ্ছে। আমরা জানি না কিভাবে এর সত্য উদ্ঘাটিত হবে। কারো প্রতি আমার আস্থা আছে এরকম আমার তো মনে হয় না, আমার ব্যক্তিগতভাবে। তবে একমাত্র ছাত্র সংগঠন, সাধারণ জনগণ যদি রাস্তায় নামে, কোটি মানুষ, প্রশাসন কয়টা মানুষ, প্রশাসন কটা? হাজার লক্ষ, কিন্তু জনগণ কোটি কোটি। তারা যদি স্বতন্ত্র অধিকারের জন্য আন্দোলন শুরু করে, তাহলে অবশ্যই তারা পরাজিত হবে, সত্য উদ্ঘাটিত হবে এবং বিচার হবে, সঠিক বিচার পাবে। এবং আগামীতে এরকম নারকীয় ঘটনা আর দ্বিতীয়বার ঘটতে পারবে না। সেই সূত্রে ধর্ম, মঠ, মিশন, আশ্রম, সাধু, সন্ন্যাসী, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ জনগণ, দলমত নির্বিশেষে, জাতি সম্প্রদায় সমস্ত কিছুই নির্বিশেষে যদি এই স্বাধীনতার জন্য সংগ্রাম করে, তাহলে ভারতের জনগণ পুনরায় স্বাধীনতার রস আস্বাদন করতে পারে। আদারওয়াইজ আমরা প্রত্যেকেই পরাধীন।